আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে একটু ভিন্ন, যেহেতু গতকালের ক্লাসটা আর আজকের ক্লাসটা ভিন্ন। কারণ হচ্ছে আজকে সৃজনশীল সম্পর্কে সৃজনশীলের যে কোয়েশ্চেনগুলো বিগত বছর আসছে সেখান থেকে একটা কোয়েশ্চেন আমরা সলভ করব, চেষ্টা করব দুটো কোয়েশ্চেন সলভ করতে। তো এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে দুটো কোয়েশ্চেন সলভ করবো, আর না হয় একটা কোয়েশ্চেন সলভ করবো। আজকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। গতদিনের ক্লাসটা এখানে অনেকে কমেন্ট করেছো, সুমাইয়া সুলতানা, তারপরে স্পর্শহীন অনুভূতি, মনির, সবাই তোমরা তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারা এখন দেখছো তারা জানো হচ্ছে, যারা নিয়মিত ক্লাস করো তারা জানো যে হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে একদম গুছালো ক্লাস নেই। গুছালো বলতে এলোমেলো কোনো ক্লাস না, মাঝখান থেকে ধরে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা টপিক পড়াই এরকম না, একদম শুরু থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিই। যেমন সরলরেখার আমি সম্পূর্ণ 11টা, একদম শুরু থেকে 11টা লেকচার নিয়েছি। তবে ভুলক্রমে ওখানে 2 নাম্বার আর 4 নাম্বার লেকচার দুইটা ডিলিট হয়ে গেছে। ওই দুইটা লেকচার আমি আবার লাইভ নিব। ওই দুইটা লেকচার, এগুলো সবগুলো লেকচার তোমরা ইউটিউবে পাবা, আমার ইউটিউব চ্যানেল যে গণিতের জানালা যে চ্যানেলটা আছে সেখানে পাবা। আর এখন যে গ্রুপ থেকে তোমরা এই ভিডিওগুলো দেখতেছো সেটা হচ্ছে গণিতের জানালা ফেসবুক গ্রুপ। তো যাই হোক, এই গ্রুপেও তোমরা সবাই জয়েন হবা। আর সবচাইতে বড় কথা হচ্ছে, তোমাদের যদি কোনো ধরনের সমস্যা, কোনো এই ম্যাথ করাচ্ছে সেখানে যদি কোনো ধরনের সমস্যা পাও, সেখানে আমাকে ইনবক্স করতে পারো। এই ধরনের গ্রুপে, ইউটিউবে ছাড়াও আমাকে ইনবক্স করবে যে কোনো প্রবলেমের জন্য। আর আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যে গ্রুপে বিস্তারিত তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করা হয়, ম্যাথের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়। ওই মেসেঞ্জার গ্রুপে যদি কেউ অ্যাড হতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। আমি ইনবক্স করলে তাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। তাহলে ওখানে আমি তোমাদের যে কোনো ধরনের সমস্যা, তোমরা যে চ্যাপ্টারে করো না কেন, ফার্স্ট পেপারে হোক, সেকেন্ড পেপারে হোক, যে চ্যাপ্টারে করো না কেন, যে কোনো প্রবলেম যদি আমাকে ওই মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে দাও তাহলে সেটা আমি ওখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এইখানে অনেকেই কমেন্ট করেছো। সুমাইয়া সুলতানা কেমন আছেন, অনেকেই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। স্পর্শহীন অনুভূতি বলছে আজকে ফার্স্ট কিছুই বুঝবো না, মেবি না। যারা আজকে লেকচারটা দেখতেছো তারা শুধু আজকের লেকচারটাই দেখে থাকো, অবশ্যই বুঝবা। আমি বলবো যারা এই যে তোমার প্রত্যেকটা ক্লাসে আমি এমনভাবে বুঝাই, যদি তুমি এর আগের লেকচার নাও করে থাকো তাহলে অবশ্যই পারবা। কারণ হচ্ছে যে ছোটোখাটো জিনিসগুলো আসে, সামনে যে প্রবলেমগুলো আসে, যে বিষয়ের জন্য একটা স্টুডেন্ট বুঝতে পারবে না, সেরকম যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আমি একদম ধীরে ধীরে বুঝাই দিই। এখানে কোনো ধরনের তাড়াহুড়ো নাই, আমি খুব দ্রুত তাড়াহুড়ো করে বুঝাই না। আমি চাইলে এক ক্লাসে 4-5টা সৃজনশীল পড়ায় ফেলতে পারবো, কিন্তু আমি খুব স্লোলি বুঝাই যাতে প্রত্যেক স্টুডেন্ট এটা ধরতে পারে। ঠিক আছে, এখানে কিছু স্টুডেন্ট আছে অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর কিছু স্টুডেন্ট আছে যাদেরকে মোটামুটি বুঝাইতে হয়। ঠিক আছে, তারা হয়তো অন্য কোনো সাবজেক্টে ভালো। তো সেজন্য আমি এখানে ম্যাথ পড়ানোর ক্ষেত্রে তোমাদের সবসময় চেষ্টা করে হচ্ছে আস্তে আস্তে বোঝানোর জন্য। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তোমরা এখন যারা দেখতেছো, এখন অনেকেই দেখতেছো, তোমরা সবাই শেয়ার করো, আজকের লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করলে সুবিধা হবে, অনেকেই দেখতে পাবে। যাদের যাদের ম্যাথে প্রবলেম আছে, ইনশাল্লাহ আশা যাতে তাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, তোমাদের মেইন যে টার্গেটটা হবে সেটা হচ্ছে, লেকচার দেখতেছো, এত ইন্টারনেটে এত কিছু দেখতেছো, মেইন টার্গেটটা হতে হবে পড়ালেখা। ঠিক আছে, পড়ালেখাটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, যদি তুমি পড়ালেখাটা ঠিক মতো করতে না পারো, মোবাইলে যদি এলোমেলো দেখো, একবার ফেসবুক দেখো, একবার মানে গান দেখো, একবার মেসেঞ্জারে এমনি পড়ে থাকো পড়ালেখা না করে, সেরকম হলে আমি বলবো যে হচ্ছে এখন থেকে একটু তোমরা মানে তোমাদের নিজেদেরকে একটু সংশোধন করতে হবে, তোমাদের পড়ালেখার উপর ফোকাস করতে হবে। আমি যখন পড়াবো তুমি শুধু ম্যাথটার উপর ফোকাস করবে বেশি, সবসময় চেষ্টা করবে হচ্ছে ম্যাথটা ভালোভাবে বুঝতেছো কিনা। আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করেছো, সবাই সালাম দিচ্ছ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা কমেন্ট করতে পারতেছো না তারা বুঝবা হচ্ছে আমার গ্রুপে অ্যাড নাই। যদি কমেন্ট করতে না পারো তাহলে প্রথমে গ্রুপে অ্যাড হবা, এই যে গণিতের জানালা যে গ্রুপটা সেটাতে অ্যাড হবা, তারপরে হচ্ছে কমেন্ট করতে পারবে। তাহলে কেমন আছেন বলছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। তাইলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমাদের সবাইকে ক্লাসে স্বাগত। আমরা আজকে যে প্রশ্নটা আমরা সলভ করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর
এই কোয়েশ্চেনটাতে কি কি কোয়েশ্চেন আসছে একটু আমরা প্রথমে এটা একটু যাচাই করি। সেটা হচ্ছে প্রথমে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে এই যে ক নাম্বার কোয়েশ্চেন, যেটা 2 মার্কের, সেটা হচ্ছে এই স্পর্শকের ডাল। তার মানে হচ্ছে স্পর্শকের ডাল, এটা আমরা কত নাম্বার টাইপে করেছি তোমরা সবাই জানো, যারা আমার নিয়মিত ক্লাস করো তারা জানো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিছু টাইপে ভাগ করে দিই। যেমন সরলরেখাতে আমাদের টোটাল টাইপ ছিল কয়টা? টোটাল টাইপ ছিল 9টা, আর এখানে অন্তরীকরণে আমাদের টোটাল টাইপ হয়েছে 10টা। ঠিক আছে, তো 10টা টাইপের মধ্যে এই যে স্পর্শক এটা কত নাম্বার টাইপ ছিল? স্পর্শক এটা ছিল হচ্ছে 9 নাম্বার টাইপ, তাই না? স্পর্শক ছিল হচ্ছে 9 নাম্বার টাইপ, টাইপ নাম্বার 9। তাহলে টাইপ নাম্বার 9 যদি কেউ ভালো করে বুঝে থাকো স্পর্শকের এই মানে ম্যাপটা ধরতে পারবে। আমি তোমাদেরকে 4টা বলছিলাম না, ওই 4টা থেকে এখানে এখানে আছে কিনা দেখো, 4টা ভালো করে দেখতে বলছিলাম। আচ্ছা, এটা দেখো তো, এটা লিমিটেড। এই সূত্রটা যারা আমার লেকচার 2 করেছো তারা বুঝতে পারবে, অর্থাৎ লিমিটের ক্ষেত্রে মূল নিয়মে অন্তরীকরণ একটা, এটা হচ্ছে 9.2 অথবা 9b বলা যায়। 9b ওই চ্যাপ্টারে থাকে বিশেষ ক্ষেত্রে বইতে। এটা হচ্ছে আমার এখানে এটা বলতে পারো টাইপ 3 তে, এটা হচ্ছে লিমিটেড টাইপ, লিমিটেড ম্যাথ, তবে এটা হচ্ছে মূল নিয়মে, এটা হচ্ছে টাইপ 2 তে, সরি টাইপ 2 তে। তাহলে এটা হচ্ছে টাইপ 9 এ আর এটা হচ্ছে টাইপ 2 তে। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিটেড ম্যাথ। এরপরে এটাতে আসো, এটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করা। এটা বেশি মনে থাকার কথা, যেহেতু এটা হচ্ছে একদম লাস্ট টাইপ। আমি লেকচার 11 তে, যেটা 11 এবং 10 এই দুইটা লেকচার এই টাইপের উপর নিয়েছি। এটা হচ্ছে টাইপ নাম্বার 10। এটা হচ্ছে চরম বিন্দু নির্ণয়, যে টাইপটা আছে চরম বিন্দু নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা আগে বুঝে ফেলি যে কোন কোন জায়গা থেকে আসছে। এটা হচ্ছে টাইপ নাম্বার 10। ঠিক আছে, এই টাইপগুলো থেকে কোশ্চেন আসছে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম হচ্ছে আমার টাইপগুলো যদি ভালো করে ফলো করো, তোমাদের ইনশাআল্লাহ এমন কোনো প্রশ্ন পাবা না প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এবং ভবিষ্যতে যে কোশ্চেন আসবে সেখানে, যেটা হচ্ছে আমার টাইপের বাইরে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? টাইপ 9 অর্থাৎ স্পর্শক এবং অবিলম্বের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে একটা আসছে। তারপরে আরেকটা আসছে হচ্ছে লিমিট থেকে, যেটা হচ্ছে টাইপ 2, এবং আরেকটা লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থেকে, যেটা চরম বিন্দু নির্ণয় টাইপ 10 এ আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে আমি যে টাইপগুলো পড়াইছি সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পুরো কোশ্চেনটাই চলে আসে। তাহলে তুমি যদি আমার লেকচারগুলো ভালোভাবে ফলো করো, যেমন গত দিনে যে কোশ্চেনটা আমরা করছি সেটাও সম্পূর্ণ আমার যে লেকচারগুলো নিয়েছি সেখান থেকে আসে, যেটা ঢাকা বোর্ড 19 এর কোশ্চেন ছিল, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19। তাহলে তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে আমি যে টাইপগুলো পড়াইছি সেই টাইপগুলোর মধ্যে আছে। আমি একদম গুছালোভাবে পড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন কোনো একটা চ্যাপ্টার ধরে পড়ার জন্য চেষ্টা করে তখন দেখা যায় বিভিন্ন জায়গা থেকে তারা এক একটা পার্ট তারা পায়, অন্য পার্টটা পায় না, বা দেখা যায় যে কি সম্পূর্ণ ক্লাসটা হয়তো পায় না। সেজন্য আমার একটা ইচ্ছা হচ্ছে যে চ্যাপ্টারটাই আমি পড়াবো সেই চ্যাপ্টারটা যেন একদম গোছালো পড়াই, এবং সাথে সাথে সেই চ্যাপ্টারের যে সৃজনশীল আসে সেখান থেকে দুই একটা সৃজনশীল তাদেরকে যদি আমি বোঝাই দিতে পারি তাহলে তারা বুঝতে পারবে আসলে কি ধরনের সৃজনশীল আসে এবং সৃজনশীলটা কিভাবে সলভ করতে হবে। তাহলে এই বিষয়টা অনেকেই তাহলে বুঝছো যে এই টাইপগুলো থেকেই কোয়েশ্চেনটা আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এখন যারা যারা দেখতেছো তোমরা সবাই এই লাইভটা শেয়ার করে দাও। তোমাদের নিজের টাইমলাইনে হতে পারে, তারপরে বিভিন্ন গ্রুপে হতে পারে, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, আমার মেসেঞ্জার গ্রুপে এখানে অনেকেই আছো, তোমরা হয়তো এতক্ষণ মেসেঞ্জারে এটা শেয়ার করছো, তারপরেও যদি না করে থাকো তাহলে মেসেঞ্জার গ্রুপে যে কেউ একজন শেয়ার করে দাও। আচ্ছা, এখানে রাবেয়া বসে বলছো স্যার নেট প্রবলেম করছে, ক্লাসটা ঠিক মতো করতে পারতেছি না। আচ্ছা, এটা কি রাবেয়া বসরি তোমার শুধু একজনের সমস্যা নাকি সবারই প্রবলেম করতেছে? একটু আমাকে জানাও তো। আর আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, তারপর আর হোয়াইট বোর্ডে লেখা তো মনে হয় দেখা যাচ্ছে, যেহেতু এই মোবাইলে আমি দেখতেছি এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যারা এই ক্লাসটা করতে আগ্রহী, তারা তারা মেনশন করে দাও। এমডি মেহেদি হাসান আচ্ছা মেনশন করতেছে, ভেরি গুড। তারপরে রুকসানা আক্তার, সবাই জিজ্ঞেস করছো কেমন আছি।
আচ্ছা মেহেদি হাসান বলছো স্যার আমি করেছি, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে সেটা হচ্ছে এখানে আমি যে টাইপগুলো পড়াচ্ছি সেই টাইপগুলোর মধ্যে আছে। এখন আমরা এটা সলভ করার দিকে এগিয়ে যাই। তাহলে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে x স্কয়ার ক নাম্বার x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়ালস টু 10। আচ্ছা এখানে আমরা উদ্দীপকটা একটু করি, f অফ z ইকুয়ালস টু cos 2z আর g অফ u ইকুয়ালস টু u টু দি পাওয়ার 4 2/3 u কিউব 2u স্কয়ার প্লাস 2u, অর্থাৎ u দিয়ে একটা আছে তারপরে z দিয়ে একটা আছে। আচ্ছা এই যে ক নাম্বার যে কোশ্চেনটা, এখানে উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নাই, উদ্দীপকগুলোর আলাদা, উদ্দীপকগুলো হয়তো খ তে আসতে পারে অথবা গ তে আসতে পারে, আমরা জানি না এখনো যেহেতু আমরা ক তে আছি। তাহলে এটা দেখো x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়ালস টু 10, বক্ররেখার এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তোমরা সবাই জানো যে স্পর্শকের ঢাল যদি নির্ণয় করতে হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আর তোমাকে চিন্তা করতে হবে না যে এটা আমি বুঝবো কিনা, বুঝতে পারবো কিনা, এই টাইপের এগুলো চিন্তা করতে হবে না। আর আমি মোবাইলটা এখানে রাখছি, তোমরা যে কোনো প্রবলেম কমেন্ট করবে, আমি কমেন্ট দেখতেছি, ঠিক আছে? তাইলে এখানে প্রথমে বক্ররেখার ঢাল, ঢাল জিনিসটা আমি একটু করে বুঝাই, যদিও এগুলোর ব্যাপারে বিস্তারিত আমি লেকচার ওই সরলরেখার ঢালের উপর আমি লেকচার দুইটা নিয়েছি, ওই দুটো তোমরা দেখে নিতে পারো। মনে করো এটা হচ্ছে একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে যদি তুমি এরকম একটা বিন্দু দিয়ে যাই সেরকম একটা রেখা টানতে পারো। স্পর্শক মানে হচ্ছে শুধুমাত্র একটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? বক্ররেখার একটা বিন্দু দিয়ে যাবে সেরকম যদি একটা লাইন টানতে পারো সরলরেখা, তাহলে সেটা হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শক একটা সরলরেখা, মনে রাখতে হবে স্পর্শক একটা সরলরেখা। তাহলে এই সরলরেখার সমীকরণ বের করার একটা সূত্র আছে, তারপরে ঢাল নির্ণয়ের একটা সূত্র আছে। আচ্ছা ঢাল হচ্ছে এই সরলরেখার জন্য ঢাল হবে, ঢালকে আমরা সরলরেখা যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 5 পেপারের যে চ্যাপ্টার 3 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমরা শিখেছি কি সরলরেখার ঢালকে m দ্বারা প্রকাশ করা যায়। তাহলে m সমান আমরা কি জানি, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। যখন দুইটা বিন্দু দেয়া থাকবে তখন আমরা ঢাল এভাবে নির্ণয় করতে পারবো, মানে সরলরেখার ঢালটা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে তো দুইটা বিন্দু দেয়া নেই, এটা বের করার আরেকটা নিয়ম হচ্ছে tan থিটা। যদি তোমাকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা দেয়া থাকে তখন সেটা হবে tan থিটা। তাহলে এটা আর এটা বেশি ইউজ হয় হচ্ছে সরলরেখা চ্যাপ্টারে, যেটা সরলরেখা চ্যাপ্টারের 3.2 বা 3.3 এই চ্যাপ্টারগুলোতে ইউজ মানে বেশি এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এখানে যে জিনিসটা ইউজ হবে সেটা হচ্ছে dy dx। তাহলে আমরা সরলরেখার ঢালকে বের করার জন্য একটা, দুইটা, তিনটা ওয়ে জানি, সেই তিনটা ওয়ের মধ্যে এখানে বেশি ইউজ করা হয় হচ্ছে dy dx। এটাও কিছুটা ইউজ করা হয়, তবে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে dy dx। আচ্ছা এখন আমাদেরকে বলছে স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য, অর্থাৎ এই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে প্রশ্নটা আগে বুঝো, এই কোশ্চেনটা সলভ করা মানে তুমি শুধু দিনাজপুর বোর্ড 19 এর ক নাম্বার কোশ্চেনটা পারবা সেটা না। এই কোশ্চেনটা সলভ করা মানে এই টাইপের যত ধরনের কোশ্চেন সৃজনশীলে আসুক বোর্ডে অথবা তোমাদের কলেজের পরীক্ষায়, সেটা যাতে তোমরা পারো সেই ধরনের করে তোমরা বেসিকটা ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? একটা ম্যাথ পারা মানে ওই রিলেটেড সবগুলো যাতে পারো। আচ্ছা এখানে থেকে আমরা বের করব হচ্ছে এই যে dy dx, ঠিক আছে? এই dy dx টা আমরা বের করব, যেহেতু এটাই হচ্ছে সরলরেখার ঢাল। আচ্ছা প্রথমে আমরা যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণটা লিখে ফেলি। ক নাম্বার কি দেয়া আছে দেখো তো, x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়ালস টু 10, ঠিক আছে? এখন আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, কারণ ডিফারেন্সিয়েশন না করলে, অন্তরীকরণ না করলে সেটা আমরা কখনোই dy dx পাবো না। তাইলে একবার ডিফারেন্সিয়েট করলে এটা দেখো তো এক কার সাপেক্ষে করব, এই যে দেখো নিচের যে ভেরিয়েবলটা আছে ওর সাপেক্ষে। বলবা হচ্ছে কি x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন, বলবা না আবার y এর সাপেক্ষে x, এটা ভুল হবে। বলবা যে x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন। এখানে x যার সাপেক্ষে করতেছো সেটা থাকতে হবে, এই যে x এর সাপেক্ষে করতেছো না x থাকতে হবে, ঠিক আছে? তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা সূত্র কি জানি, ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা সামনে আসবে, তার পাওয়ার 1 কমে যাবে। তাহলে পাওয়ারটা সামনে আসুক, x এর পাওয়ার 1 কমে গেলে x টু দি পাওয়ার 1, তো x টু দি পাওয়ার 1 থাকলে পাওয়ার 1 থাকলে তো দিতে হয় না, এরপরে এটাতে আসো মাইনাস, এবার এই পাওয়ারটা সামনে আসবে, কিন্তু এখানে তো x নাই, এটা তো y। প্রয়োজনের সাপেক্ষে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এই y টাকে তুমি x ধরো, মনে করো যে কি এই y টা y না, এটা হচ্ছে x, ঠিক আছে?
যেমন আমরা এরকম বলি না, মনে করো 2x plus 3y হোল স্কয়ার, এরকম যখন থাকে তখন আমরা কি বলি a plus b হোল স্কয়ার, এরকম বলি না। এভাবেই তো আমরা এটাকে সলভ করি। a plus b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। যদিও আমরা বলি a স্কয়ার, কিন্তু লিখি এভাবে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, এভাবে লিখি না, a plus b হোল স্কয়ার বলি। আমরা যখন বলার চেষ্টা করি তখন বলি যে a plus b হোল স্কয়ার, আর এখানে লিখে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, কিন্তু লেখার সময় লিখি কি 2x বা 3y যেটা থাকে ওটা। তাহলে এখানেও দেখো আমরা এটাকে x বলবো কিন্তু লিখবো y। এই যে দেখো এটার x তো পাওয়ার হচ্ছে 2, 2টা সামনে আসলে আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এটা হবে 4। তাইলে y এর পাওয়ার 1 কমে যাবে y। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা জায়গায় x না হয়েও তুমি সেটাকে x ধরো, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে দেখো তো y যেহেতু x ছিল না, এটাকে আমরা y কে কি ধরছি, x ধরছি। কাকেও x ধরছি, শুধুমাত্র y কে, y স্কয়ার কে ধরি নাই, কিন্তু শুধু y কে মনে মনে x ধরছি। যেহেতু y কে x ধরছি, এটা x ছিল না, সেজন্য ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে y কে ডিফারেন্সিয়েট করলে dy dx। এখানে এই যে আলোচনাটা করলাম, এখানে কিন্তু সাধারণ অন্তরীকরণের বেসিকটা চলে আসছে। সেটা হচ্ছে যদি x না হয় সেটাকে তুমি মনে মনে x ধরবা, x ধরে স্বাভাবিক নিয়মে ডিফারেন্সিয়েট করবা, তারপরে যেটা x ছিল না সেটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে? এরপর হচ্ছে এই পাশে আসো, ধ্রুবক যদি থাকে মানে ভেরিয়েবল ছাড়া, এখানে কোনো ভেরিয়েবল নাই, দেখো মানে চলক নাই, চলক মানে x y z এগুলো নাই, তো এখানে শুধুমাত্র কি একটা ধ্রুবক আছে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে সেটা আসবে কি 0। তাহলে সেই আমাদের কাঙ্ক্ষিত dy dx টা এখানে চলে আসছে কিনা দেখো তো। আমরা এখন dy dx টা বের করলেই সাথে সাথে স্পর্শকের ডালটা নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা dy dx টা বের করার ট্রাই করি। দেখো এখানে যেহেতু আমাদেরকে dy dx টাই লাগবে, সেজন্য এই পাশে শুধু আমরা dy dx টাই রাখবো, আর বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাব। কারণ dy dx এর মানটা কি আসে ওই জিনিসটাই আমরা দেখব। ঠিক আছে? তাহলে এখানে দেখো তো -4y dy dx equals to -2x, এবার এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে dy dx equals to এটা কি হবে -2x 4y। এটা পুরো -4y টা এই পাশে ভাগ করে দিলাম। অনেকে চিন্তা করে স্যার এই পাশে তো মাইনাস আছে, এই পাশে গেলে এটা প্লাস কেন হবে না? এটা যদি তুমি ওই পাশে নিয়ে যোগ করে দিতা, মানে যোগ আকারে পুরোটাই নিয়ে যেতে, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যেত। কিন্তু এটার একটা অংশ তুমি এটাকে গুণ আকারে ছিল, এখানে এখানে তুমি ভাগ করে দিচ্ছ, সেজন্য পুরো যে এরকম আছে ওভাবে নিয়ে যেতে হবে। কিন্তু যদি এরকম থাকতো -4y প্লাস এটা, তখন -4y আলাদা জিনিস, সেটাকে তুমি ওইদিকে নিয়ে গেলে পুরোটাই নিয়ে গেলে তখন এটা প্লাস হতো। কিন্তু যেহেতু একটা অংশ নিয়ে যাচ্ছ, এটা গুণ আকারে ছিল, সেটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস মাইনাস চলে যাবে, আর 2 দিয়ে 4 কাটলে নিচে একটা 2 হবে, অর্থাৎ dy dx এর মান কি হবে x/2y হবে। মানে কাটা দিচ্ছি না আমি, এরকম কাটাকাটি এটা করতেছি না। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো তো, এরকম চলক আকারে তুমি ঢালের মান কখনোই রাখবে না। ঠিক আছে? ঢালের মান এরকম চলক আকারে রাখা যাবে না। তো এখন কি করব, x এর মান লাগবে, y এর মান লাগবে। দেখো তো একটু প্রশ্নে x আর y এর মান আছে কিনা। তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো, তার মানে x এর মান হচ্ছে -4 আর y এর মান হচ্ছে 3। এখন তুমি এটা বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, dy dx equals to এই যে x এর মান হচ্ছে -4 আর 2 into y এর মান হচ্ছে কত 3। পাশে লিখে দাও, এখানে লিখে দাও -4,3 বিন্দুতে। ঠিক আছে? তাহলে ওই বিন্দুতে ঢালটা নির্ণয় করতে হবে। তাহলে এরকম ঢালের মান এরকম চলক আকারে রেখে দিবা না, তারপর সেটাকে কি করে ফেলবা, ওই মানটা বসিয়ে দিবা। আচ্ছা, তাহলে এখানে dy dx এর মান কি আসে, এই যে 4 দিয়ে 2 কাটবে। ঠিক আছে? dy dx এটা কাটলে -2/3, এটাই হচ্ছে आंसर, এটাই হচ্ছে ঢাল। সুতরাং নির্ণেয় ঢাল হচ্ছে -2/3। দেখো কত ইজি, জাস্ট তোমাকে dy dx টা বের করতে হবে। আমি বিস্তারিত বললাম হচ্ছে এখানে যারা বুঝে না, যারা ফার্স্ট আছে বা যারা মোটামুটি একদম নতুন, তাদের জন্য একটু বিস্তারিত বললাম। তাহলে आंसरটা হচ্ছে কত -2/3। এটা আশা করি বুঝছো তোমরা। একটু আমাকে তারপরে কমেন্ট সেকশনে জানাও যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, সেটা জানাও। আচ্ছা, এখানে অনেকেই মাশাআল্লাহ তোমরা
আগে আগে আনসার দিয়ে দিছো, সেটা হচ্ছে এমডি মেহেদি হাসান বলছো, তারপর হচ্ছে রকন ইসলাম রাত্রি, মনির খান। আচ্ছা, অনেকে আনসার লিখছো, ভেরি গুড। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। তোমরা আচ্ছা, যারা শেয়ার করো নাই, ঠিক আছে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তোমাদের শেয়ার করতে, ঠিক আছে। এই শেয়ারের কারণে হবে কি, এই গ্রুপটা, আমার যে গ্রুপটা, সেটা অনেক রিচ পাবে, ঠিক আছে। সেজন্য তোমরা একটা কাজ করো, যারা শেয়ার করো নাই একটু কষ্ট করে শেয়ার করে দাও। আজকে যে লাইভটা আমি নিচ্ছি সেটা শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি, কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 3.2 বা 3B এগুলোতে আছে, এবং এই কোয়েশ্চেনটা আমরা জাস্ট এখানে কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস x মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, এটার মানটা নির্ণয় করতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে যেই মানটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা আমরা আগে লিখে ফেলি। তাহলে আমরা এটা আগে লিখে ফেলি। এটা কি বলছে, লিমিট h টেন্ডস টু 0, তারপরে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, ঠিক আছে। আচ্ছা, এটা অনেকেই জানো, এটা হচ্ছে কিসের সূত্র? মূল নিয়মে যদি পুনরুত্তরীকরণ করতে বলা হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি, ঠিক আছে। যারা ক্লাস করছো মনে না থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা মনে করি না যে আমার কেন মনে থাকতেছে না, আমি মনে হয় উইক স্টুডেন্ট, এরকম না। সবচাইতে ব্রিলিয়ান্ট মানুষ কে ছিল? আইনস্টাইন। সে আইনস্টাইন নিজের নাম নিজে বলে যেত, ঠিক আছে। সেজন্য মনে করবা না যে কেউ যদি কোনো জিনিস তুমি যদি ভুলে যাও তার মানে তুমি উইক স্টুডেন্ট, সেটা না। এক একজনের মেধা এক একটা মানে হচ্ছে তুমি একটা জিনিস তোমাকে দিছে সেটা তুমি সলভ করে ফেলতে পারবে, যে কোনো প্রবলেম, সেটা এক ধরনের মেধা। আর একটা মেধা হচ্ছে যে কোনো জিনিস মনে রাখতে পারে, যেমন মেডিকেলে যারা পড়ে তাদেরকে অনেক কিছু মনে রাখতে হয়, আবার ইঞ্জিনিয়ার যারা তাদেরকে অনেক ম্যাথমেটিক্যাল টাইপ সলভ করতে হয়, তাদেরকে মুখস্থ রাখার তেমন কোনো দরকার হয় না। সেজন্য এক একজনের মেধা এক এক রকম। তাইলে মনে না থাকলেও তোমরা কেউ আবার ফ্রাস্ট্রেটেড হবে না যে আমার কেন মনে থাকতেছে না, এরকম বলবো না। আচ্ছা, f দেখো, এটা ফাংশন না, ঠিক আছে। ফাংশন এটা তোমাকে f যেহেতু বলছে, আমরা ফাংশন f টাই নিব, g টা নিব না, মনে রাখো। তাহলে f এর এই z এর জায়গায় আমরা একটাতে বসাবো x প্লাস h আর একটাতে বসাবো x, ঠিক আছে। তাহলে এগুলো বসিয়ে দিই, আর বাকিগুলো যেরকম আছে ওরকমই থাকুক। লিমিট h টেন্ডস টু 0, এখানে z এর জায়গায় কি বসাবো, x প্লাস h cos 2x প্লাস h মাইনাস এখানে z এর জায়গায় কি বসাবো, x, তাহলে cos 2x, নিচে হচ্ছে h। কিছুই করি নাই, জাস্ট কি করছি, মানটা বসাই দিছি, নতুন কোনো কিছুই করি নাই, জাস্ট মানটা বসাই দিছি। এখন আমরা একটু চেষ্টা করব হচ্ছে এটা বোঝার কি বলতে চাচ্ছি। এখানে দেখো তো, cos সামথিং মাইনাস cos সামথিং, তো এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি না, cos c মাইনাস cos d, ঠিক আছে। cos c মাইনাস cos d এর সূত্র কি? চারটা সূত্র ছিল না c আর d এর, ওই চারটার মধ্যে cos c মাইনাস cos d, এটার সূত্র হচ্ছে 2, আমি কি বলছিলাম, cos হচ্ছে খুবই কি বজ্জার টাইপের, ঠিক আছে। মানে cos এক সব সময় হয় দুটোটা সাইন না হয় দুটোটা cos, অর্থাৎ তারা একসাথে মিলেমিশে থাকতে চায় না, একদম আলাদা আলাদা। তার মানে প্লাসের বেলায় দুটোটা cos, মাইনাসের বেলায় ওই গতদিন বলছিলাম প্লাসের সূত্রগুলো সবসময় নিজেদের গোত্রের মধ্যে থাকতে চেষ্টা করে, আর মাইনাসের সূত্রগুলো অপর গোত্রে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখানে মাইনাসের সূত্র, এখানে দুটোটাই সাইন হবে। দেখো, এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার কিছু টেকনিক, এটা কোনো আসলে পড়ার স্টাইল না। এটা দেখো, sin c প্লাস d বাই 2, তারপরে এটাও সাইন হবে sin d মাইনাস c বাই 2, এটা ভুলেও লাস্টেরটা c মাইনাস d বাই 2 বলবা না, বলবা d মাইনাস c বাই 2। এই সূত্র দিয়ে আমরা এটা সলভ করি। তাহলে লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d। আচ্ছা, তাহলে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, তাহলে কি দিব, এখানে একটা 2 দাও, ঠিক আছে। তারপরে sin লিখো, এই যে sin c প্লাস d, এটা প্লাস এটা, তাহলে 2x প্লাস 2h প্লাস 2x, মানে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2। তারপর আরেকটা sin, এটা মাইনাস এটা, তাহলে 2x, তারপরে মাইনাস
এবার 2x মাইনাস 2h, ঠিক আছে? এখানে গণিতের জানালা ইউটিউব চ্যানেলের দিকে চলে যাচ্ছে। আচ্ছা তোমরা বুঝবা ডিভাইডেড বাই 2, তাহলে আমরা সূত্রটা ইউজ করলাম আর কি, জাস্ট এখানে অন্য কিছু করি না, জাস্ট সূত্রটা ইউজ করলাম। আর নিচে কি আছে, h আছে, সেই hটা বসে। আচ্ছা এখন এখানে দেখো কোনো জিনিস কাটা যায় কিনা, 2x মাইনাস 2x না, এই দুটো চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার এই 2টা কনস্ট্যান্ট না, এই 2টা কনস্ট্যান্ট যেহেতু, সেখানে লিমিটের ভিতরে এত জানালার মধ্যে ওটা রাখার কোনো দরকার নেই, কারণ লিমিটে এই s এর মান এখানে তো বসানো যাবে না। 2 যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসো, ওখানে জানালার মধ্যে ওটাকে রাখবে না, এটাকে ঝামেলা মুক্ত করো, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসো। তারপরে লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে? তারপরে এখানে কি আসতেছে দেখো তো, এই যে 2x প্লাস 2x, তাহলে কি হয়ে যাবে 4x প্লাস 2h ডিভাইডেড বাই 2। তারপরে হচ্ছে এখানে সাইনটা দিন, আমি সরি সাইন, এখানেও সাইন, এখানে দেখো মাইনাস 2h ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে h। আচ্ছা কি করছি একটু দেখো তো, এটা যা সূত্র ফেলছি, সূত্র ফেলার পর কাটাকাটি করে এরপর যোগ বিয়োগ করে যেটা আছে জাস্ট ওটা লিখছি, এখানে নতুন কিছুই করি নাই, জাস্ট 2টাকে বাইরে নিয়ে আসছি। এটা আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে এরপর উপরের লাইনে এখানে চলে আসো, এই যে এখানে একটা বিষয় খেয়াল করো তো, এই যে আমি যদি এখানে 2 কমন নিই তাহলে 2টা কেটে যাবে, এখানে তো 2 কেটে যাবে, ঠিক আছে? তাহলে 2 এখানে কি আসতেছে, উপরে লিমিট h টেন্ডস টু 0, উপরে আসতেছে হচ্ছে sin, 2টা কমন নাও, 2 কমন নিলে 2x প্লাস 2h ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তারপরে sin, এখানে 2 কেটে দিলে তাহলে হবে মাইনাস h ডিভাইডেড বাই h, ওকে? আচ্ছা এটাও আশা করি বোঝার মতো, এখানে না বোঝার তেমন কিছুই নেই। আচ্ছা এবার এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে একটা মাইনাস আছে না, ঠিক আছে? সাইনের ক্ষেত্রে আচ্ছা তোমরা একটা বিষয় জানো, সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে এটা কি হয়, মাইনাস সাইন থিটা, অর্থাৎ সেই মাইনাসটা বাইরে চলে আসে। কিন্তু cos এর ক্ষেত্রে সেটা কি হয়, cos যদি মাইনাস থিটা থাকে অথবা sec যদি মাইনাস থিটা থাকে সেটা cos থিটা হয়ে যায়। cos এবং sec তাদের ভিতরে যে মাইনাসটা থাকে সেটাকে ভ্যানিশ করে দেয়, ঠিক আছে? কি বলছি, cos এবং sec তাদের ভিতরে যে মাইনাসটা থাকে সেটাকে ভ্যানিশ করে দেয়, কিন্তু অন্য যে চারটা আছে sin, cosec, tan, cot, এই চারটা ভ্যানিশ করতে পারে না, সেই চারটার মাইনাসটা বাইরে চলে আসে। কিন্তু cos এবং sec এই দুইটার ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা মনে রাখবা। তাহলে এটা তো ভ্যানিশ করতে পারবে না, তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে, একেবারে এখানে নিয়ে আসো, মাইনাসটাকে একেবারে সামনে নিয়ে আসো, কারণ এগুলো সব গুণ আকারে, তো তুমি সামনে দিলে আর ওখানে দিলে একই কথা, তাহলে এখানে নিয়ে আসো একেবারে। তো এখানে -2, তারপরে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, তারপরে এখানে কি আছে দেখো sin, এটাকে এইভাবে না লিখে একটু এইভাবে লিখে দেখো, এই যে sin 2x, আচ্ছা এটা শুধু h হবে, কারণ ওখানে আমি যখন 2 কমন নিয়েছি 4x 2h ছিল না, 2 কমন নিলে ওটা শুধু h হয়ে যাবে। যাই হোক এখন প্লাস h এরকম আসবে, এরপর এটা কি আসবে দেখো, sin h ডিভাইডেড বাই h। আচ্ছা তোমার একটা, আচ্ছা এটাকে এটা কোন আকারে আছে তো, আচ্ছা এই লাইনটা আমি আরেকবার লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। এই যে দেখো সমান এই -2, তারপরে লিমিট h টেন্ডস টু 0 sin 2x h, তারপরে আবার লিমিট লিখো, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h। এটা কেন আরেকবার লিখছি দেখো, এখানে একটা লিমিট এক্সট্রা যোগ করছি কেন, আমরা সবাই জানি একটা সূত্র আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু থিটা x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু কি 1। এটা তোমরা জানো, লিমিটের যে যারা ফার্স্ট যে চ্যাপ্টারটা, ফার্স্ট যে লেকচারটা সেটা যারা করেছো এই সূত্রটা তাদের জানা আছে। আইটেম 1 এ মানে টাইপ 1 এ সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x যদি হয় তাহলে সেটা 1 হবে। আর এখানে এটা সেম থাকলে এটা 1। আর এটা আমি অনেক বেশি আলোচনা করেছি হচ্ছে এমসিকিউ পার্ট যেটা নিয়েছি, সেই এমসিকিউ পার্টে অনেক বেশি এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এটা একটা সূত্র হিসেবে মনে রাখো, sin x বাই x
তাহলে তিনটা বিষয় এখানে সেম থাকতে হবে। কি কি? এটা এটা এটা, এই তিনটা বিষয় যদি একই রকম থাকে তাহলে এটার মান হবে 1। দেখো তো এখানে তিনটা বিষয়গুলো একই রকম কিনা। এই যে এটা এটা এটা, এই তিনটা বিষয় কি সেম টাইপের। যেহেতু সেম টাইপের তাহলে এটার মান হবে কি 1। তো এখন এখানে তুমি ওই জায়গায় 1 হবে, এই জন্য আমি এই এজটাকে এখানে লিখছি। দেখো সবার সাথে এটা ভাগ আকার না, তো এখানে ভাগ আকারে দিলেও সেম কথা, সবার সাথে এটা ভাগ আকারে আছে, যাতে এটা সূত্র করে এই অংশটা, সেজন্য আমি এই এজটাকে শুধু এটার নিচে নিয়ে গেছি যাতে এই সূত্রটা কাজে লাগে। তাহলে আরেকটা কথা হচ্ছে, স্যার এখানে তো লিমিট একটা ছিল, তাহলে এই লাইনে কেমনে লিমিট দুটো চলে আসলো? এটা হচ্ছে তুমি লিমিটকে যতবার ইচ্ছা ততবার আনতে পারবা। কোন একটা ম্যাথে তোমার যতবার ইচ্ছা লিমিট ততবার আনতে পারবা, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে -2, এখানে h এর মান কত? 0 না? এই 0 মানটা এখানে বসায় দাও। 0 মানটা বসায় দিলে এটা কি হবে? sin, এখানে 2x 0 হবে না, সেটা শুধু 2x। যখন তুমি লিমিটের মানটা বসায় দিবা তখন আর লিমিট h টেন্ডস টু 0 এই কথাটা আর লিখতে হবে না। তাহলে h এর মান 0টা তুমি এখানে বসায় দিলা, বসায় দিলে এটা কি আসতেছে? sin 2x। আর এটার মান কি? এটা তো সূত্র পড়ছে, সূত্রটার মান কত? 1। তাহলে এই ইনটু 1 মানে ইনটু 1 তো এটা লিখতে হবে না, তাহলে আনসারটা হচ্ছে এটা। এটাই হচ্ছে আনসার। আশা করি একদম আমি প্রত্যেকটা লাইন বাই লাইন একদম ছোট বাচ্চাদের যেভাবে পড়াই সেভাবে প্রত্যেকটা টপিক বাই টপিক ছোট ছোট জায়গাগুলো আমি বুঝাইছি। তারপরেও না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো, ছোটখাটো জিনিস হোক, তারপরেও যদি না বুঝে থাকো অবশ্যই সেটা কোয়েশ্চেন করবো, কারণ জানার ক্ষেত্রে শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আচ্ছা, রত্না ইসলাম রাত্রি, মেহেদি হাসান, তোমরা আগেই মাশাআল্লাহ আনসার বলে দিছো। আচ্ছা, -2 sin 2x। আচ্ছা, তোমাদেরকে অভিনন্দন যেহেতু তোমরা বলতে পারছো। আচ্ছা, মেহেদি হাসান বলছো অনেক সুন্দরভাবে বুঝছি। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা করার পর এখনো যারা শেয়ার করো নাই, ঠিক আছে, এখনো যারা শেয়ার করো নাই তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও, তাহলে ভালো হবে। হচ্ছে এটা অনেকের কাছে রিচ করবে, আমাদের যে সবার যে গ্রুপটা আছে সেটা অনেক বেশি গ্রো করবে, সেটা তোমাদের জন্য ভালো। যত বেশি গ্রুপটাকে পারো, যত বেশি পারো এই গণিতের জানালা গ্রুপটাকে বড় করার চেষ্টা করো। আর এটা তোমাদের নিজেদেরই গ্রুপ মনে করবা যে এটা হচ্ছে তোমাদের নিজেদেরই গ্রুপ, ঠিক আছে। এখানে আসলে মানে এটা স্যারের গ্রুপ এরকম না, এটা তোমার নিজেদেরই গ্রুপ। আমি তোমাদের জন্যই গ্রুপটা খুঁজছি, ঠিক আছে, যাতে সব স্টুডেন্টরা সুবিধাটা পায়। আচ্ছা, এরপর আমরা গ নাম্বার কোয়েশ্চেনে আসি। গ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে টাইপ 10 থেকে, তাই না? যারা ক্লাস করেছো তারা জানো টাইপ 10 থেকে, আর যারা ক্লাস করো নাই তারাও কিন্তু বুঝতে পারবে। এটা কোনো মন খারাপ করার বা ইয়ে করার দরকার নেই, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে, আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা, তোমরা শেয়ার করতেছি কিনা? শেয়ার এখনো নতুন শেয়ার আসে নাই, তোমরা একটু কষ্ট করে শেয়ার করো। যেহেতু দেখো আমি তোমাদের, যখন তুমি একটা জিনিস দেখতেছো যে তুমি একটা ম্যাথ বুঝতেছো, ঠিক আছে, তার মানে তোমার অন্য একটা ফ্রেন্ড সেটা দেখলে তারও উপকার হবে। তোমার টাইমলাইনে শেয়ার করলে তোমাদের অনেক ফ্রেন্ড আছে, তারা দেখতে পারবে। প্রয়োজনে এটা পরে মুছে দিবা, ডিলিট করে দিবা, অথবা এটা থাকলেও কোনো সমস্যা নাই। পড়ালেখা রিলেটেড জিনিস শেয়ার করলে অনেকে হয়তো বলবে মানে কি এই তো অনেক বেশি পড়াশোনা করতেছে মনে হয়। আমাদের সমাজের একটা টেন্ডেন্সি হচ্ছে কেউ যখন কাউকে বলেন তুই এত পড়ালেখা করছ কেন, এটা একটা বলতে গেলে ডিমোটিভেশন হয়ে গেছে, মানে এটা কোনো ভালো কিছু না, এরকম হয়ে গেছে। মানে হচ্ছে কেউ যদি কাউকে পচাইতে চায় তো বেশি নার্ড, একটু বেশি পড়াশোনা করে এই টাইপের কথাবার্তা বলে, এগুলো আসলে পরিবর্তন হওয়া দরকার। যে যত বেশি পড়াশোনা করে তাকে তত বেশি অ্যাপ্রিসিয়েট করা দরকার। তো যাই হোক, তোমরা তোমাদের টাইমলাইনে যারা যারা এখনো শেয়ার করো নাই তোমরা শেয়ার করে রাখো। এই যে পড়ালেখা রিলেটেড এই পোস্টগুলো তোমার ভবিষ্যতে তোমার যখন ভালো রেজাল্ট করবা, কোনো একটা জায়গায় অনেক বেশি ভালো রেজাল্ট করবা, তখন হয়তো একটা বিষয় তুমি, আচ্ছা এখানে যারা যারা আছো তারা তো কোনো একটা মাধ্যমে কারো কাছে জানছো যে আমি এখানে পড়াই, ঠিক আছে, সেজন্য তোমরা এখানে তোমরাও যদি শেয়ার করো তাহলে অন্যরাও জানতে পারবে। আচ্ছা, তো এখন গ নাম্বারে এটা দেখো, গ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? এই ব্যবধিতে তোমাকে gx এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বের করতে হবে।
হবে কোন ব্যবধিতে, -1 থেকে 2 এর মধ্যে। অর্থাৎ এই x এর মানটা -1 থেকে 2 এর যদি বাইরে যায় তাহলে সেটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য আমরা টাইনে যেগুলো শিখেছিলাম সেগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। একদম প্রথমে gx জিনিসটা কি সেটা দেখব। এই যে উদ্দীপকে দেয়া আছে gx, u এর জায়গায় আমরা জাস্ট কি বসাবো, x বসাবো। তাহলে প্রথমে লিখে দিই g of x equals to কি হবে, এই যে u এর জায়গায় x বসাবো, সেটা কি হবে x to the power 4 minus 2/3 x cube minus 2x square plus 2x, জাস্ট এটা বসে দাও। দেখো লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। এখানে জাস্ট আমি u এর জায়গায় x টা বসে দিলাম। এবার কয়টা স্টেপ ছিল ওখানে মনে আছে কারো? এখানে সর্বোচ্চ চরম বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে টোটাল 6টা স্টেপ ছিল, ঠিক আছে? একদম প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এই লাইনটা লিখে ফেলে তারপরে সেটাকে 1 নাম্বার সমীকরণ হিসেবে দেয়। এটা ছিল স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 কি ছিল? এটাকে একবার ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ g প্রাইম অফ x, প্রাইম মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করা। তো ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসবে, তার পাওয়ার 1 কমে যাবে, তাহলে 4টা সামনে আসবে, x এর পাওয়ার 3 হয়ে যাবে। এবার এখানে আসো, এখানেও 2/3 লিখে এই যে 3 পাওয়ার যেটা সেটা সামনে আসবে ইনটু 3, x এর পাওয়ার 1 কমে যাবে। তারপর এখানে আসো, 2টা সামনে আসবে মানে 4 হয়ে যাবে, x এর পাওয়ার 1 কমে গিয়ে সেটা কি হয়ে যাবে, x হয়ে যাবে মানে পাওয়ার 1। তারপরে 2x যদি ভেরিয়েবল এবং একটা সহগ থাকে তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে ভেরিয়েবলটা উঠে যায়, তাহলে সহগটা বসবে, অর্থাৎ 2x থেকে ডিফারেন্সিয়েট করলে শুধু 2টা বসবে। আচ্ছা, এরপর এটাকে 2 নাম্বার সমীকরণ হিসেবে দিতে হবে। স্টেপ 1 এবং স্টেপ 2 শেষ। এরপরে স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে g ডাবল প্রাইম অফ x, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েট করলে এই 3টা সামনে আসবে, 3 4 এ 12 x স্কয়ার মাইনাস এই 3 তো কেটে যাবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2টা সামনে 2 2 4 x, পাওয়ার 1 কমে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা। তারপরে 4x হলে শুধু ভেরিয়েবলটা থাকলে কি বলছিলাম, সহগটা বসবে। আর 2 তো কনস্ট্যান্ট হলে সেটা 0 হয়ে যাবে, সেটা আর লিখতে হবে না। তাহলে এটাকে 3 নাম্বার সমীকরণ দাও এবং আমাদের 3টা স্টেপ শেষ। যেহেতু 3টা স্টেপ শেষ, এরপরে 4 নাম্বার স্টেপ। প্রথম 3টা স্টেপ 3 লাইনে শেষ হয়ে যায়। 4 নাম্বার স্টেপটা একটু বড় হবে তাদের চাইতে। 4 নাম্বার স্টেপ কি ছিল, সেটা হচ্ছে g প্রাইম অফ x কে আমাদেরকে কি ধরতে হবে, 0 ধরতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখন g প্রাইম অফ ধরি, এই কথাটা লিখো, ধরি g প্রাইম অফ x ইকুয়ালস টু 0। তাহলে 4 নাম্বার স্টেপ শুরু হয়ে হচ্ছে এটাকে 0 ধরে, সেখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে বা এটা কি হবে, এই যে 4x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা পুরো সমীকরণকে 2 দ্বারা ভাগ করা যাবে না, সবগুলো জোড় সংখ্যা দেখো। তাহলে পুরো সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, বা এটা হয়ে যাবে 2x কিউব মাইনাস x স্কয়ার, এটা 2 দ্বারা ভাগ করলে মাইনাস 2x, এটা 2 দ্বারা ভাগ করলে প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এখন এই দুটো থেকে কি কমন যায় দেখো তো। এটাকে মিডল টার্ম করার দরকার নেই, কেন বলো তো? কারণ আমরা মিডল টার্ম করি কেন, যখন 3টা টার্ম থাকে সেটাকে মিডল টার্ম করে জানতে 4টা হয়ে যায়, কিন্তু এখানে অলরেডি 4টা আছে, ঠিক আছে? এইজন্য মিডল টার্ম করার দরকার নেই। এখানে তুমি x স্কয়ার কমন নাও, তাহলে এটা হবে 2x 1। এখানে তুমি কিছু কমন যাচ্ছে না, 1 কমন নাও, এটা হবে 2x 1 ইকুয়ালস টু 0। তাহলে বা এটা হয়ে যাবে 2x 1 ইনটু x স্কয়ার 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এতটুকু বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, এতটুকু বুঝছো কিনা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তাহলে আচ্ছা জি স্যার বুঝছি। তাহলে এরপর যাতে চলে যায়, আমি উপরের দিকে মুছে দিচ্ছি। এই যে দেখো, অবশ্য আমার এই সমীকরণগুলো লাগবে, তাহলে কি করা যায়, এই সমীকরণগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে
1244 আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ। তাহলে এরপরে এখানে এরপরের লাইনে হবে কি 2x - 1 = 0 অথবা কি x² - 1 = 0, অর্থাৎ এখান থেকে x এর 2x = 1 এখানে বা এখানে আসবে হচ্ছে কি x² = 1। আচ্ছা এরপরে এখানে x = কি আসবে হাফ, আর এখানে x = কি আসবে +-1, কারণ আমরা জানি x² 1 থাকলে ওটাকে রুট করলে এটা +-1 আসে। তাহলে এটা 2 এর দিকে চলে আসছে, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে +-1। আচ্ছা আমরা যতগুলো ম্যাথ করেছি সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে যতগুলো ম্যাথ করেছি সবগুলোতে ম্যাক্সিমাম কয়টা x এর কয়টা মান ছিল? তোমরা যারা ক্লাস করছো তাদের মনে আছে না, x এর মান ছিল 2টা ম্যাক্সিমাম। তো এখানে মান কয়টা হয়ে গেছে দেখো, হাফ একটা, +1 একটা, -1 একটা, তিনটা হলেও সমস্যা নেই, নো প্রবলেম। কিন্তু এখানে মানগুলো কি কি দেখো তো, এখানে x এর মান আসলে কি কি আসছে, এই যে একটা আসছে 1 আর একটা আসছে কি -1, কিন্তু -1টা নেওয়া যাবে না। কেন কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে এই যে -1, 2 এই ব্যবধিতে বলছে না, এই ব্যবধির কারণে x not equals to -1। তো অনেকের প্রশ্ন হতে পারে স্যার এখানে তো -1 আছে, -1 কেন নেওয়া যাবে না? -1 থেকে 2। আচ্ছা তোমাকে আমি একটা ক্লাস 10 এর একটা জিনিস মনে করাই দিই। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, মনে করো আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝায় এটা ছাড়া এগুলোকে বলা হয় ওপেন ইন্টারভাল, ঠিক আছে, খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে হচ্ছে ওপেন ইন্টারভাল মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকলে 1 ছাড়া এবং 5 ছাড়া, মানে হচ্ছে এরকম 2 3 4 যদি পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা যদি এরকম থাকে, মনে করো দুইটাই সেকেন্ড ব্র্যাকেট থাকে, এগুলোকে বলা হয় ক্লোজড ইন্টারভাল। ক্লোজ যখন হবে তখন 1 এবং 5 এর মধ্যে সবগুলো 1 ও সহ 5 ও সহ, মানে হচ্ছে 1 2 3 4 5 এরকম পূর্ণ সংখ্যা যদি হয়। এরপরে যদি এরকম থাকে, মনে করো একটা থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা ক্লোজ ইন্টারভাল আর এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। তার মানে হচ্ছে 5টা বাদ যাবে, ফার্স্ট ব্র্যাকেট যেটা সেটা বাদ যাবে, থার্ড ব্র্যাকেট যেটা সেটা থাকবে, তাহলে এটা হবে 5টা বাদ দিয়ে। তাহলে এই জায়গায় চিন্তা করে দেখো তো, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু -1টা বাদ দিয়ে, ঠিক আছে, -1টা বাদ দিয়ে ওই -1 থেকে +2 এর মধ্যে, অর্থাৎ এই জায়গাগুলো মনে করো আমি যদি সংখ্যার এটা আঁকি, এখানে 0, এটা -1, এটা 1 আর এটা হচ্ছে 2, এই জায়গার সবগুলো নেওয়া যাবে, বাস এই -1টা নেওয়া যাবে না, এই 2টাও নেওয়া যাবে না, কিন্তু এদের ভিতরে যে কোনো মান নেওয়া যাবে। এই জন্য হাফটাও নেওয়া যাবে, হাফটা এই জায়গায় 1 আর 0 আর 1 এর মাঝে, তারপরে 1টা এই জায়গায়, এটাও নেওয়া যাবে, কিন্তু -1 যেহেতু এটার বাইরে ওপেন ইন্টারভাল, সেজন্য এটা বাদ যাবে। 2টা যদি আসতো তাহলে 2টাও বাদ যেত। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জন্য x টা কি হবে না, x not equals to -1। সুতরাং x এর মান কি কি পাচ্ছি আমরা? x এর মান একটা হবে হাফ আর একটা হবে 1, এই দুটো x এর আমরা মান পেলাম। এখন 4 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার কয়টা স্টেপ বলছিলাম? 6টা স্টেপ। প্রথম হচ্ছে সমীকরণটা লেখা, 2 নাম্বার হচ্ছে ওটাকে একবার ডিফারেন্সিয়েট করা, 3 নাম্বার হচ্ছে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা, 4 নাম্বার হচ্ছে g প্রাইম অফ x কে 0 ধরা, সেখান থেকে x এর মান নির্ণয় করা। তাহলে 4 নাম্বার স্টেপটা আমরা শেষ করলাম। 5 নাম্বার স্টেপ হচ্ছে তোমাকে এই x এর মানগুলা 3 নাম্বার সমীকরণে বসাইতে হবে। ওই যে 3 নাম্বার একটা সমীকরণ পাইছিলাম, ওই সমীকরণে x এর মানগুলো বসাইতে হবে, শুধুমাত্র টেস্ট করার জন্য কোনটা সর্বোচ্চ মান আসবে, কোনটা সর্বনিম্ন মান আসবে। এখানে তোমাকে কি বের করতে বলছে? এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, জাস্ট তোমাকে এই মানগুলো 3 নাম্বার সমীকরণে বসাইতে হবে। শুধুমাত্র তুমি টেস্ট করবা হচ্ছে কোনটা কোন মান দিয়ে সর্বোচ্চ আসবে আর কোন মান দিয়ে সর্বনিম্ন আসবে। আমরা এখনো জানি না যে এই x এর জায়গায়, এই যে এখানে x এর জায়গায় হাফ বসালে কি সর্বোচ্চ আসবে নাকি 1 বসালে সর্বোচ্চ আসবে, সেটা এখন আমরা জানি না। সেজন্য 5 নাম্বার স্টেপটা কোনো আনসার কিছুই আসে না। 5 নাম্বার স্টেপ থেকে আমরা কোনো আনসার পাই না, কিন্তু শুধুমাত্র একটা জিনিস বুঝতে পারি, কোনটা দিয়ে সর্বোচ্চ আসবে, কোনটা দিয়ে সর্বনিম্ন আসবে। ওকে, তাহলে এই x এর মানগুলো 3 নাম্বার সমীকরণে আমরা বসাই, তাহলে আমরা বুঝতে পারবো সেখান থেকে কোনটা সর্বোচ্চ আসবে, কোনটা সর্বনিম্ন আসবে। আচ্ছা, x এর মান হচ্ছে একটা হাফ, একটা 1। তাহলে এখানে লিখো x এর মান 3 নং
সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা 3 নং সমীকরণটা কেমন ছিল? x এর মান একটা বসাবো হচ্ছে b ডাবল প্রাইম অফ, ওই 3 নম্বর সমীকরণ ছিল ডাবল প্রাইম। তোমরা খাতায় দেখো, যারা লিখতেছো তোমরা খাতায় দেখো, আমার ওটা মনে রাখতে হয়েছে। এটা হচ্ছে x এর মানটা বসাবো হাফ, তো এটা ছিল 12 4 4, তাই না? তাহলে প্রথমে হচ্ছে 12, তো এটা x স্কয়ার হবে, তাহলে x স্কয়ার মানে হচ্ছে হাফ স্কয়ার মাইনাস 4, এটা x হবে হাফ মাইনাস 4। আচ্ছা এটা যে আমি লিখলাম এটা ঠিক আছে কিনা দেখো তো, কমেন্টে একটু আমাকে জানাও তো, এই যে এই এটা ঠিক আছে কিনা। আমি যে মানটা বসালাম এটা ঠিক আছে কিনা। আচ্ছা তাহলে এখানে দেখো তো এটা কি হবে 12 * 1/4, এটা কাটলে এটা 2 হবে -4, ঠিক আছে। এখানে এই যে এটা দিয়ে এটা কাটলে এটা 3 -2 -4, তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 3 থেকে 2 চলে গেলে 1, 1 থেকে 4 চলে গেলে -3, যেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে কি? লেস দেন 0, 0 এর চেয়ে কম। আচ্ছা 0 এর চেয়ে কম তার মানে লেস দেন 0। তো এটা থেকে মনে হচ্ছে যে হাফ দিয়ে মনে হয় সর্বনিম্ন মান আসবে, মানে লেস যেহেতু। তো অনেকের হয়তো এটা দেখে মনে হতে পারে যে হাফ দিয়ে মনে হয় সর্বনিম্ন মান আসবে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ উল্টা। যেটা লেস দেন 0 আসে সেই মানটা দিয়ে সর্বোচ্চ মান আসে। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে লেস দেন 0 যেটা দিয়ে আসে সেই হাফ দিয়ে আসবে সর্বোচ্চ মান। কেউ কখনোই মনে করবা না যে এটা আনসার। এটা জাস্ট আমরা চেক করি, হচ্ছে অনেকে এতটুকু করে লিখে দেয় যে হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন মান, ওটা সর্বোচ্চ মান, এরকম না। জাস্ট এই যে হাফ বসিয়ে 3 নাম্বার সমীকরণে এটা ধনাত্মক আসে নাকি ঋণাত্মক আসে সেটা দেখবো। শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমরা টেস্ট করব হচ্ছে এই মান দিয়ে সর্বোচ্চ আসবে নাকি সর্বনিম্ন মান আসবে। ওকে, তাহলে আমরা এই মান দিয়ে জাস্ট টেস্ট করে পেলাম এটা যেহেতু লেস দেন 0 আসছে, তাহলে এই হাফ দিয়ে সর্বোচ্চ মান আসবে। উল্টা, লেস হলে সর্বোচ্চ, ঠিক আছে, উল্টা কথা। তাহলে সুতরাং এই যে x = যখন কি হবে হাফ, x = হাফ এর জন্য কোনটা সর্বোচ্চ হবে? ওই যে gx, তোমাকে যেটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলছে ওই gx টা কি হবে? gx সর্বোচ্চ হবে। তাহলে এই জায়গায় কিন্তু একটা প্যাচ আছে। প্যাচটা কি? সেটা হচ্ছে তোমরা জাস্ট এই যে হাফ বসিয়ে যে মানটা আসছে 3 নাম্বার সমীকরণে, এটাকে কিন্তু আনসার মনে করবা না। এটা জাস্ট আমরা চেক করি যে হাফ দিয়ে সর্বোচ্চ আসবে নাকি সর্বনিম্ন আসবে, ওই জিনিসটা জাস্ট চেক করি। কিন্তু অ্যাকচুয়াল এই x এর মানটা বসাইতে হবে g of x, যেটা 1 নাম্বার সমীকরণ ছিল। মানে এটাতে u এর জায়গায় যে x বসিয়ে যেটা 1 নাম্বার সমীকরণ পাইছি, একদম প্রথম সমীকরণটাতে এই হাফটা বসাইতে হবে, তখনই আমরা সর্বোচ্চ মানটা পাবো। কিন্তু আমরা জাস্ট 3 নম্বরে বসাই, কারণ হচ্ছে এটা টেস্ট করার জন্য এটা দিয়ে কি সর্বোচ্চ আসবে নাকি সর্বনিম্ন আসবে। আচ্ছা এবার x এর একটা মান বসালাম, আরেকটা মান কি ছিল 1, সেই 1টাও আমরা 3 নাম্বার সমীকরণে বসাই। তাহলে এগুলো কেটে দেই, এই যে এই জায়গাগুলোতে 1 বসবে। ওকে, আচ্ছা এই জায়গাগুলোতে যেহেতু 1 বসবে, এখানে লিখে দাও x = 1, x = 1 এই মান 3 নাম্বার সমীকরণে বসে এভাবে লিখো। প্রথমে বসাইছিলাম x = হাফ, এখন বসাবো x = 1। জাস্ট আমরা চেক করব 1 বসালে কি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। অ্যাকচুয়ালি 1 বসালে সর্বোচ্চ জীবনেও হবে না, কারণ হচ্ছে এটার জন্য আমরা সর্বোচ্চটা পেয়ে গেছি, ঠিক আছে না। এইজন্য এটা দিয়ে সর্বনিম্ন হবে, তাও তোমাকে টিচারকে দেখাইতে হবে যে এটা দিয়ে সর্বনিম্ন হবে। তাইলে এখানে তুমি 1 বসাই দাও, এখানেও 1 হবে, এখানেও 1 হবে। ওকে, আমি একটু হোয়াইট বোর্ডের সুবিধা নিলাম, তোমরা কিন্তু খাতায় তোমাদেরকে এগুলো আলাদা করে আবার লিখতে হবে। তাহলে এই যে এটার মান কি আসে দেখো, 12 - 4 - 4। তাহলে 12 থেকে 4 গেলে 8, 8 থেকে 4 গেলে 4, তো এটা গ্রেটার দেন 0। গ্রেটার থেকে কখনো ভাববা না এটা দিয়ে সর্বোচ্চ হবে, অ্যাকচুয়ালি এটা দিয়ে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। অর্থাৎ x = 1 এর জন্য gx এর মানটা সর্বনিম্ন হবে। আচ্ছা তোমরা এটা তুলে নাও তাড়াতাড়ি, যেহেতু এটা আমি হোয়াইট বোর্ডের সুবিধা নিছি, আমার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তোমরা এটা তুলে নাও। তাহলে কিন্তু মনোযোগ দিতে হবে, মনোযোগ অন্য কোথাও দেয়া যাবে না, ম্যাথে সম্পূর্ণ মনোযোগ দাও, তাহলে তোমরা কিছু শিখতে পারবে।
আচ্ছা, এখানে অনেকেই আনসার বের করে ফেলছো, মাশাআল্লাহ। সর্বোচ্চ মান 23/48, সর্বনিম্ন 1/3। মেহেদি হাসান, রত্না ইসলাম, রাত্রি। আচ্ছা, ওকে। এখন আমরা তাহলে প্রথমে সর্বোচ্চ মানটা নির্ণয় করে ফেলি। এটা আমি মুছে দিই। প্রথমে আমরা সর্বোচ্চ মানটা নির্ণয় করি, কারণ হচ্ছে তোমাদের দুটোটাই নির্ণয় করতে হবে। তাইলে প্রথমে সর্বোচ্চ মান, সুতরাং সর্বোচ্চ মান ইকুয়ালস টু, সেটা কি, জাস্ট ইউ এর জায়গায় তোমাকে কি বসাইতে হবে, ইউ এর জায়গায় তোমাকে বসাইতে হবে সর্বোচ্চ কার জন্য আসছিল, হাফ এর জন্য, তাই না? ওই হাফ এর জন্য ইউ এর জায়গায় হাফ বসাও, হাফ ইনটু টু দি পাওয়ার 4 মাইনাস 2/3, হাফ টু দি পাওয়ার 3 মাইনাস 2, হাফ টু দি পাওয়ার 2 প্লাস 2 ইনটু ইউ মানে হাফ। তাহলে এখানে মান কত আসে দেখো তো, কারণ সর্বোচ্চ মান মানে হচ্ছে যেটা জি অফ হাফ, সেটাই হচ্ছে সর্বোচ্চ মান। কারণ আমরা একটা টেস্ট করে পাইছি হচ্ছে হাফ এর জন্য কিন্তু সর্বোচ্চ আসবে, কিন্তু সর্বোচ্চ আসবে সেটা ঠিক আছে, কোন জায়গায় বসাইতে হবে, 1 নম্বর সমীকরণ যেটা একদম প্রশ্নে দেয়া আছে সেখানেই বসাইতে হবে। তাইলে এটার মান কত আসছে দেখো, 1/16 মাইনাস 2/3 ইনটু এটা হচ্ছে 2 কিউব মানে 8, 1/8 মাইনাস এটা 2 ইনটু 1/4, এই 2 2 কেটে যাবে, তাহলে প্লাস 1। আচ্ছা, এটা কত আসে 1/16, এটা কাটলে 4 মাইনাস এটা যদি 4 হয় 3 4 12, 1/12 মাইনাস এটা কাটলে 1/2 প্লাস 1। তাহলে এখানে যদি 16 আমরা লসাগু নেই, 1 মাইনাস এটা কত হবে 8। এগুলো তোমরা পারবা আশা করি, এজন্য আমি এগুলো একটু বেশি সময় দিচ্ছি না। 8 তারপরে হচ্ছে এটা কত প্লাস 16, এরকম না? তোমাদের তো একটু ভিন্ন হচ্ছে মনে হয়। আমার এখানে কত ভুল হয়েছে, 3 4 12, আচ্ছা এটা 12, সরি এই জায়গায় ভুল হয়েছে, এই যে এখানে আমি 2 দিয়ে দিছি। আচ্ছা 12 তো, তাহলে এটা লসাগু কত হবে? লসাগুর জন্য সব সময় তোমরা যদি এরকম করতে চাও তাহলে সরাসরি যেটা মানে নিয়ম আছে এভাবেও করতে পারো, এই যে এভাবে দিয়ে। কিন্তু আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই, সবচেয়ে বড় কোনটা 16, 16কে 2 গুণ করবা, বড়টাকে 2 দ্বারা গুণ করবা একবার, কত আসছে 32। তাহলে 32 কে কিন্তু 12 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটাকে আবার গুণ করো, 3 দিয়ে গুণ করো, 3 16 48, 48 কে কিন্তু 12 দ্বারা ভাগ যায়। তাহলে বড় সবচেয়ে বড়টাকে গুণ করবা, গুণ করে করে যে মানটাতে সবাইকে ভাগ যায় আর বাকি সবাই যেগুলো আছে সবাইকে ভাগ যায়, তাহলে ওই যে ওই মানটাই হচ্ছে কি লসাগু। অর্থাৎ এটা দেখো, তুমি যদি তাড়াতাড়ি করতে চাও, 16 দুগুণা 32, 12 দিয়ে যায় না, 3 16 48, 12 দিয়ে যায়, তাহলে এটা দিয়ে তো অবশ্যই যাবে 2 দিয়ে। তাহলে এইটাই হচ্ছে, এই 48টাই হচ্ছে লসাগু। এই 48টা তুমি এখানে বসে দাও, তারপরে এখানে 3 16 48 3 মাইনাস 4 12 48, এখানে 4, এখানে 24 দুগুণ 48 24, এখানে তো 48 বসবে। তাহলে 48 থেকে 24 গেলে 24 থেকে আরো 4 গেলে 20 আর 3 23, তোমাদের কত আসছিল 23/48। হ্যাঁ, আমারও সেম আসছে 23/48। আমি आंसरটা দেখি, এটা হচ্ছে সর্বোচ্চ মান। মাশাআল্লাহ, তোমরা তো অনেক আগে করে ফেলতেছো দেখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বনিম্ন মানটা নির্ণয় করি আমরা। আশা করি এই ধরনের ক্যালকুলেশনে তোমাদের ভুল হবে না, এইজন্য আমি এগুলো তাড়াতাড়ি মুছে দিলাম। আর সর্বনিম্ন মান ইকুয়ালস টু জি অফ, ওটা কি ছিল 1 এর জন্য এটা সর্বনিম্ন হয়েছিল, তাহলে এখানে 1 বসে দাও, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2/3, 1 কিউব মাইনাস 2 ইনটু 1 স্কয়ার, তারপরে প্লাস 2 ইনটু 1, তাহলে এটা কি আসবে 1। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস 2/3 মাইনাস 2 প্লাস 2, তাহলে 3 লসাগু নাও, 3 মাইনাস 2 প্লাস মাইনাস 3 দুগুণ 6 প্লাস 3 দুগুণ 6, এটা কি মাইনাস 2 প্লাস হচ্ছে, এটা তো কেটে দেওয়া যাবে, শুধু এটা লেখার দরকার নেই। 3 মাইনাস 1 মানে 1/3, আমাদের কি আসছে 1/3। ভেরি গুড 1/3। হ্যাঁ, আনসারটা কত আছে 1/3। আচ্ছা, তোমরা তাহলে আশা করি বুঝতে পারছো। তবে তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পারছো, সেটা হচ্ছে তুমি যদি ম্যাথে এই অন্তরীকরণে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তুমি একটা কাজ করবা, আমার ক্লাসগুলো ইউটিউবে আছে, ইউটিউবে একদম শুরু থেকে মানে অন্তরীকরণের একদম শুরু থেকে ক্লাসগুলো, এই যে যেমন আমি
লাইভে কিছু কথা বলতে হয়, লাইভে শুরুতে এসে সবাই শেয়ার করো বা এই টাইপের কথাগুলো বলতে হয়। এই জিনিসগুলো তোমরা স্কিপ করে টেনে টেনে তারপরে যেখানে যেখানে ওই যে ডাবল ক্লিক করলে 10 সেকেন্ড যেটা টানবে সেইভাবে টেনে ওই জায়গাতে গিয়ে মানে শুধু পড়াগুলো দেখে তাড়াতাড়ি ওগুলো দেখে ফেলো। তাহলে আশা করি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হোক, তোমাদের পরবর্তীতে তোমাদের কলেজে কোয়েশ্চেন প্রবলেম হোক। এবং আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনগুলো আসে তোমাদের, সেই কোয়েশ্চেনগুলো আমি সেগুলো দিয়ে লাইভ ক্লাস করব। তবে সেটার জন্য হচ্ছে আমি মনে করি অ্যাসাইনমেন্ট নিজে নিজে করাই সবচেয়ে বেস্ট। তবে বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট না বুঝলে আমার মনে হয় যে কোয়েশ্চেন যেহেতু বলছে আগেই করে ফেলছে, তাহলে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে হচ্ছে ওই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে, আমার যতটুকু এটা আমার ব্যক্তিগত ধারণা। সেজন্য তোমরা অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেয় সেগুলো একদম ভালোভাবে পড়তে হবে। যেমন অনেক ক্ষেত্রে টিচাররা স্কুল লাইফে কি করতো, কিছু কিছু কোয়েশ্চেন বলে দিত, মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন বলতো যে এই কোয়েশ্চেনটা আসতে পারে, তার মানে বুঝে নিতে হবে যে আসলে এই কোয়েশ্চেনটা হয়তো আসবে। তার মানে এখন অ্যাসাইনমেন্টে যে কোয়েশ্চেনগুলো তোমাদের দিচ্ছে, যদিও সৃজনশীল আকারের ওরকম দিচ্ছে না, তারপরেও বুঝে নিতে হবে এই কোয়েশ্চেনগুলো হয়তো মেন কোয়েশ্চেনে থাকতে পারে। এই জন্য আমি বলবো তোমরা অ্যাসাইনমেন্ট যদি ক্লাস চাও, এগুলো বুঝতে চাও, তাহলে অ্যাসাইনমেন্টের উপর যদি ক্লাস চাও আমাকে বলবা। আচ্ছা, আমি একটা গ্রুপে পোল দেব যেখানে তোমরা তোমাদের মতামত দিতে পারবা। তো তোমরা একদম শুরু থেকে ইউটিউবে দেখবা। আর আমি এই যে এখন যে লাইভ ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে যাবা। এই গ্রুপের সব জায়গায় তোমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো পাবা। আমি যে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করি সেখানেও ইউটিউবে চলে যাবে। তো ইউটিউবে গিয়ে তোমরা সবার প্রতি আমার একটা অনুরোধ, এখন যারা দেখতেছো বা ভবিষ্যতে যারা দেখবা এই লাইভ ক্লাসটা, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে আমি কোনো লেকচার দিলে সেটা তোমরা পাও। এটা আমার নিজের ভালোর জন্য বলতেছি না, ইউটিউব থেকে একদম টাকা ইনকাম করে ফেলবো এরকম কোনো জিনিস নেই। ইউটিউব থেকে তোমরা নিজেরাই জানো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে কত বেশি ভিডিও দিতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, এসে অনেক ঝামেলা, স্পন্সরশিপ, এগুলো না। তোমাদের লাভের জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে তোমরা যদি একটু উপকৃত হও আমার ক্লাস থেকে, তাহলে পরবর্তী লেকচারগুলো জানতে পাও। সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনও ক্লিক করে রাখবে, যাতে আমি ক্লাস দিলে মাত্র তোমাদের এখানে চলে যায়। ঠিক আছে? তোমাদের তাইলে আজকে যেহেতু দুইটা সৃজনশীল করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে সৃজনশীলগুলো বেশি ভালোভাবে বুঝাইতে গিয়ে এটা অনেক টাইম চলে যায়। পরবর্তীতে ইনশাআল্লাহ সময় পেলে আবার সৃজনশীলের ক্লাস হবে। তবে অন্তরীকরণের পরের চ্যাপ্টারটা আমরা কি করব সেটার উপর একটা আমি তোমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটা পোল দিব, যেটাতে তোমরা তোমাদের ডিসিশন বলতে পারবা। আর একটা কথা হচ্ছে, তোমরা সবাই ইনভাইট করবা। এই গ্রুপটা যত বেশি বড় হবে, মনে করবা যে হচ্ছে এটা তোমাদের নিজেদেরই গ্রুপ, এখানে সবাই যাতে এই উপকারগুলো পায়, তোমরা সবাই সেই চেষ্টাটা করো। এবং যদি কোনো কারণে তোমাদের প্রবলেম হয়, তাও তোমরা আমাকে ইনবক্সে জানাবা। ইনবক্সে বলতে আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা সেটাতে অ্যাড হবা। যারা যারা অ্যাড হতে চাও আমাকে ইনবক্স করবা, কমেন্টে না করে ডিরেক্ট ইনবক্স করবা। কারণ কমেন্টে যারা লিখো, ওখানে আমি যখন অ্যাড করতে যাই অনেকের মানে কি নামটা অ্যাড করতে গিয়ে তখন আমি পাই না, কিন্তু মেসেজ করলে ওটা ফেসবুকের হয়তো একটা এটা অ্যালগরিদম যে মেসেজ করলে তখন সেটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো তোমরা যারা আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, তোমরা সরাসরি ইনবক্স করবা। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সবাইকে একটা কথা লাস্ট বলবো, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি ইনভাইট করবা। আমার গণিতের জানালা যে গ্রুপ থেকে এখন তোমরা দেখতেছো, বেশি বেশি ইনভাইট করবা। আর সবাই বেশি বেশি পড়াশোনা করবা, স্যারের জন্য দোয়া করবা। তারপরে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরশু হবে, সেই ক্লাসের অপেক্ষায় থাকো এবং সেই ক্লাসে মিস দিও না। প্রত্যেকটা ক্লাস একদম বাই সিরিয়াল করে যাও, ইনশাল্লাহ আস্তে আস্তে তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। সেই পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।